আসসালামু আলাইকুম। ফ্রি হিট 24 থেকে রাসেল মাস্টার। চলমান টি-20 ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে বাংলাদেশের যে 15 সদস্যের দল দেওয়া হয়েছে, আসলে টপ অর্ডারদের ব্যর্থতা একের পর এক আমাদের চোখে পড়ছে। নবীন উদীয়মান যাদের হাত ধরে বা যাদেরকে নিয়ে বা যারা বাংলাদেশের ভবিষ্যতের কাণ্ডারি হবেন, যারা বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি হবেন, তারা বিশ্বকাপের মতো বড় আসরে গেলে যেন খেই হারিয়ে ফেলেন। প্রবীণ বা বুলু রিয়াদ বরাবরই ওডিআই ওয়ার্ল্ড কাপ 2023-এ তিনি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন এবং চলমান টি-20 ওয়ার্ল্ড কাপে ওয়ার্ম আপ ম্যাচে ভারতের সাথে তিনি চমৎকার এক ইনিংস খেলেন এবং দলের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদেরই সর্বোচ্চ রান ছিল। এখন প্রশ্ন হলো, ওডিআই ওয়ার্ল্ড কাপকে যেই ভুলগুলা আমরা দেখেছি কিংবা ওডিআই ওয়ার্ল্ড কাপে যে সিনিয়র প্লেয়াররা যে ভালো করেছেন, তার ফলশ্রুতিতে কেন সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই বিষয়গুলা চিন্তা না করে কেন টি-20 ওয়ার্ল্ড কাপে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ কে নেওয়া হয়নি? তাহলে মেহেদী হাসান মিরাজ এবং মুশফিকুর রহিম যদি টি-20 ওয়ার্ল্ড কাপে নেওয়া হতো, তাহলে বাংলাদেশের নির্ভরযোগ্য দুইজন আরো ব্যাটসম্যান যেতে পারত। মিস্টার ডিফেন্ডেবল নামে পরিচিত মুশফিকুর রহিমকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে পূর্বেই ছেটে ফেলা হয়েছে, মেহেদী হাসান মিরাজকে পরিকল্পিতভাবে ছেটে ফেলা হয়েছে। কারণ মেহেদী হাসান মিরাজ যদি তার অলরাউন্ডার নৈপুণ্য টি-20 ওয়ার্ল্ড কাপে দেখান, তাহলে শান্তর হাত থেকে তার ক্যাপ্টেন্সি চলে যেতে পারে। তার আলামত হিসেবে মেহেদী হাসান মিরাজকে টি-20 ওয়ার্ল্ড কাপে 9 সদস্যের দলে রাখা হয়নি। এখন প্রশ্ন হলো, মেহেদী হাসান মিরাজ টি-20 ওয়ার্ল্ড কাপের 15 সদস্যের দলে নেই, মুশফিকুর রহিম নেই। একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান, যাদের হাতে দেখেন ভারতের সাথে যে ম্যাচটা হয়েছে 70 একটা পার্টনারশিপ হয়েছে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে। যদি মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ থাকতেন, এদের মধ্যে যদি 40-50 রানের একটা পার্টনারশিপ হতো, তাহলে বাংলাদেশ কি করতো? 160-70 রান করতে পারতো বা 150 রানের একটা পুঁজি করে ফেলতে পারতো, বাকিরা 20-30 রান অনায়াসে করতে পারতো। এই যে সিনিয়র প্লেয়ারদের উপর বাংলাদেশের চন্ডিকা হাথুরু সিংহে যে আস্থা রাখেননি, কিংবা বাংলাদেশের এই চন্ডিকা হাথুরু সিংহে আসার পর বাংলাদেশ টিমটাকে লন্ডভন্ড করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। ওডিআই বিশ্বকাপের আগে তার ছেলে বাংলাদেশে এসে ড্রেসিং রুমে প্লেয়ারদের গোপন বৈঠকে উপস্থিত থেকে তিনি তথ্য পাচার করেনি। ফিক্সিং শুধু মাঠের খেলায় হয় না, ফিক্সিং শুধু তথ্য প্রচার করাটাও ফিক্সিংয়ের আওতায় পড়ে এবং বিশেষ করে ফর্মে থাকা প্লেয়াররা না খেলানো, এটাও ফিক্সিংয়ের আওতায় পড়ে। বিসিবি বা বাংলাদেশের ক্রিকেটে যে রাজনীতি প্রবেশ করেছে, আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেট ইউএসএ দলের সাথে যেভাবে সিরিজ হারলো, এতে করে মনে হচ্ছে যে টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল আমরা স্বপ্ন না দেখলেও চলে। কারণ নেদারল্যান্ডসের সাথে যদি হেরে যায়, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার সাথে যদি হেরে যায়, তাহলে সম্ভাবনা আমাদের জিরো। শ্রীলঙ্কার সাথে জিতলো, কিন্তু নেদারল্যান্ডস কিন্তু অনেক শক্তিশালী দল। আমরা নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের যেই বর্তমান যে অবস্থা, এতে করে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ আসলে নেদারল্যান্ডের সাথেও হারার সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা তো এই দুটো তো হারার সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এখানে যদি আমরা একটু চেঞ্জ করি বা একটু পরিবর্তন করি, সেটা হচ্ছে ওয়ান ডাউনে যদি আমরা বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদকে দিই এবং তার পজিশনটা বিশেষ করে নাজমুল শান্ত যদি 7-8 নম্বরে চলে যান, হোসেন, জাকির আলী অনিক এরা যদি ফিনিশারের ভূমিকা রাখেন এবং লিটন কুমার দাসকে একাদশে না রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান করব। আর চন্ডিকা হাথুরু সিংহের অবশ্যই পদত্যাগ করা উচিত। তিনি বাংলাদেশ দলটাকে একবারে তছনছ করে দিয়েছেন, লন্ডভন্ড করে দিয়েছেন। বাংলাদেশ দলটার আজকের এই পারফরমেন্সের জন্য চন্ডিকা হাথুরু সিংহে এবং বিসিবি কর্তারা দায়ী। পাপন সাহেব এসে, নাজমুল হাসান পাপন সাহেব এসে বলেন মেরাজ, ওনার নামটা মিরাজ, সেটা জানে না। মেহেদী হাসান মিরাজকে মেরাজ বলা হয়। তা আসলে এই মিরাজকে মেরাজ বলার কারণে
আমার মনে হচ্ছে কখন মিরাজকে আবার ইন্ডিয়ান দলের প্লেয়ার সিরাজ নামে ডাকতে শুরু করেন কিনা বিসিবি কর্তা, আমার আসলে বোধগম্য নয়। অথচ বিসিবি কর্তারা দলটাকে যেন ভর্তা বানিয়ে ফেলছেন, অর্থাৎ তারা যা বুঝছেন তাদের এক একজনের মানে আসলে আমরা এই 11 জন বা 15 জন প্লেয়ারকে ছাড় দিতে পারি না ন্যাশনাল টিমে। আর আমাদের প্লেয়াররা কি কেউ কি রাজনীতি করে নাকি? আর তরুণ যারা প্লেয়ার উদীয়মান ক্রিকেটাররা উঠে আসতেছে, এদের বয়স 15-16। আমাদের স্বাধীনতার ইতিহাস যদি আমরা টানি, স্বাধীনতা বা 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 ভাষা আন্দোলন বা 47 সাল থেকে শুরু করে যে স্বাধীনতার সূত্রপাত 71 সালে সে দেশ স্বাধীন হয়েছে, সেই হিসাব যদি আমরা রপ্ত করতে টানতে যাই, তাহলে আমাদের যারা 15 বছরের ছেলেরা, এরা তো স্বাধীনতা বা স্বাধীনতার ইতিহাস বই পড়ে জানবে। এদের পরিবারের কে কি করেছে জন্মগতভাবে, এদের পরিবারের কেউ যদি জামাতে ইসলাম, বিএনপি, জাতীয় পার্টি বা অন্য ইসলামিক কোনো দল করলে এটা ওই ছেলের কি যায় আসে? জন্মগত এখন এখন এই যে জিনিসগুলা, এখানে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, অন্তত ক্রিকেটটা বাংলাদেশের আবেগের জায়গা, বাংলাদেশের মানুষের আবেগের জায়গা হচ্ছে ক্রিকেট। এই ক্রিকেটটাকে আপনি ধ্বংস করে দিয়েন না, এবং ক্রিকেটারদের এবং ক্রিকেটারদেরকে আপনি অবশ্যই আপনার সঠিকভাবে যদি পরিচালনা না করেন এবং এদেরকে যদি ছাড় না দেন, এখানেও যদি বিশেষ করে কোটা ভিত্তিক রাখা হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে না। যেমন যে আমরা দেখি যে কোনো চাকরির ক্ষেত্রে আপনার কোটা ব্যবহার করা হয়, যেমন মুক্তিযোদ্ধাদের জন্য কোটা, প্রতিবন্ধীদের জন্য কোটা, বিধবাদের জন্য কোটা, এই যে বন্ধাদের জন্য কোটা, অর্থাৎ এরকম বিভিন্ন কোটা রয়েছে চাকরির ক্ষেত্রে। এখন যদি যে হ্যাঁ, আমাদের 18 কোটি মানুষের দেশে 2 জন হিন্দু, আমরা যেহেতু আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, আমাদের বাংলাদেশে মুসলমানদের পরেই হিন্দুরা জনসংখ্যা, হিন্দুদের পরেই অবস্থান, ফরমহীন ক্রিকেটারদেরকে কোটা ভিত্তিক বিবেচনা করে যদি দলে রেখে দেন, তাহলে বাংলাদেশ আসলে ক্রিকেটে উন্নত বা উন্নয়ন সাধন করতে পারবে না। বাংলাদেশ ক্রিকেট তলানিতে চলে যাবে এবং বাংলাদেশের ক্রিকেটের কালো অধ্যায় সূচিত হবে। কেনিয়াকে আমরা দেখেছি, জিম্বাবুয়েকে দেখেছি, তারা কিভাবে হারিয়ে যেতে, কেনিয়া তো টোটালে হারিয়ে গিয়েছে। তো আসলে আমরা আমাদের ক্রিকেটটাকে বুকে ধারণ করে, আমরা আমাদের লালিত স্বপ্নকে বুকে পুষে, আমরা আমাদের ক্রিকেটকে ভালোবেসে, যারা ক্রিকেটের প্রতি এই ছাড়গুলা দিয়ে অবশ্যই আমাদের ক্রিকেটকে অনেক দূরে এগিয়ে নিতে হবে। এবং বাংলাদেশের ক্রিকেটের আরও উত্তরোত্তর সাফল্যের জন্য বিশেষ করে যারা অবসর প্রাপ্ত ক্রিকেটার রয়েছেন, বিশেষ করে মাশরাফি বিন মুর্তজা, আমিনুল ইসলাম বুলবুল, হান্নান সরকার, শাহরিয়ার নাফিস, এই যে এরা রয়েছেন, এদের মধ্যে রফিকুল ইসলাম, মোহাম্মদ রফিক, এই যে প্লেয়াররা, এদেরকে এনে, মোহাম্মদ আশরাফুল রয়েছেন, এদেরকে এনে এদের মাধ্যমে বিসিবি কমিটি গঠন করা হোক। ওই যে পাপন সাহেব আপন করে এই যে দলটাকে নিয়ে আজকে এত বছর মানুষের আবেগ নিয়ে খেলছেন, আসলে পাপন সাহেব কি ক্রিকেট বোঝেন? পাপন সাহেবের 14 গোষ্ঠীর কেউ এই জাতীয় বা লিগের কোনো খেলা খেলেছেন? আমার তো মনে হয় না। তো এখন পাপন সাহেবরা যদি এভাবেই বাংলাদেশের ক্রিকেটার এই ভবিষ্যৎ চিন্তা না করে, উনি ওনার পদ আঁকড়ে ধরে যুগে যুগে পড়ে থাকেন, মিরাজকে যদি মেরাজ বলেন, আসলে এদের বিরাজ কোথায়? আপনারা আসলে মিডিয়ার সামনে আসেন, আইসা আবার ভুলভাল কথা বলেন যে 2-4টা কি বলেন, একটা ম্যাচ খেলে দিলেই হবে। তা আমরা কি একটা ম্যাচ খেলার জন্য গেছি? আমাদের যে বিশেষ করে কোয়ালিফাই করতে হলে আমাদের প্রথমে গ্রুপ পর্বে 4টি ম্যাচ খেলে আমরা অন্তত 3টি ম্যাচ বা 2টি ম্যাচ আমাদের জয়লাভ করতে হবে। 3টি ম্যাচ জয়লাভ করলে ব্যাটার, আর 2টি ম্যাচ জয়লাভ করলে বিভিন্ন হিসাব নিকাশের মাধ্যমে আমাদের দ্বিতীয় রাউন্ডে উঠতে হবে। দ্বিতীয় রাউন্ডে ওঠাটাই আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো আশা করব বাংলাদেশ ক্রিকেটের নবদিগন্তের সূচনা করতে, বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাতে, বাংলাদেশের ক্রিকেটকে এভাবে যাতে হারিয়ে না যায়, বাংলাদেশের ক্রিকেটের স্বপ্ন, বিশেষ করে তামিম ইকবালের হাতে 2023 সালে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন দেখেছিলাম। আসলে ওই আমি একটা সাক্ষাৎকারে দেখেছি, একটা ছোট ছেলে যে যখন স্ত্রী যখন তালাক হয়ে যায়, তখন তাকে নিয়ে আর ফেরানো যায় না, তেমনি কিংবা আমাদের এই হাতুড়ি সিংকে বিদায় দিয়ে
আবার যখন বাংলাদেশ ক্রিকেট টিমের প্রধান কোচ করা হলো, তখনই বাংলাদেশের ঘরে কাল সাপ হয়ে এসেছেন তিনি। আসলে কাল সাপকে মানে দুধ কলা দিয়ে আপনি যতই পুষেন, তিনি তো ছোবল মারবেই। তো বাংলাদেশের যারা ফর্মে থাকা প্লেয়াররা যেভাবে এদেরকে বসিয়ে রেখে বিশেষ করে আনফর্মে থাকা আনফিট প্লেয়ারদেরকে নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেছেন, আসলে আমরা হতাশ, আমরা দর্শকরা হতাশ, এবং যারা বিশ্লেষক রয়েছি বা আমাদের মতো যারা ক্ষুদে বিশ্লেষক রয়েছেন, তারা আসলে কি আর বলবো, বলার ভাষা নেই। তবে এখন আমার সর্বশেষ সাজেশন হলো মাহমুদুল রিয়াদকে ওয়ান ডাউনে নিয়ে আসা হোক, এবং তানজিদ সৌম্য সরকার এবং তানজিদ তামিম এরা ওপেনিং করুক, লিটন কুমার দাসকে একাদশে না রেখে অন্য কাউকে সুযোগ দেওয়া হোক। মেহেদী জুনিয়র মেহেদীর জন্য হাতেও যথেষ্ট স্ট্রাইক রয়েছে। আশা করবো বাংলাদেশ, যেহেতু তাসকিন আহমেদ রয়েছে, তাসকিন আহমেদ সেদিকে ভালো ব্যাটিং করে থাকেন, দলের প্রয়োজনে মুস্তাফিজ যদি চাই 8-10-20 রান করতে পারেন, তো সেই দিকে ওনারা যথেষ্ট রয়েছেন। আশা করব বাংলাদেশ দল ভালো কিছু করবেন। তবে আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমরা আমরা আমাদের ক্রিকেটকে ভালোবাসি, এবং শেষ পর্যন্ত আমরা আমরা হেরে গেলেও আমরা বাংলাদেশের সাথে থাকি, জিতে গেলেও বাংলাদেশের সাথে থাকি। তবে বাংলাদেশের ক্রিকেট বিসিবি কর্তাদের বা বিসিবি যে কমিটি রয়েছেন, এটাকে ঢেলে সাজানো দরকার, এবং চন্ডিকা হাথুরুসিং সিংয়ের বিদায়ের কামনা করছি। পরিশেষে বিদায় কামনা করছি। পরিশেষে ফ্রি হিট 24 থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।